গাইস কি হচ্ছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। সো গাইস হিমেল ট্রেডিং একাডেমির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস আমরা আজকে কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক ফরেক্স, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ওকে, সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এই দুটা কি, এই জিনিসটা আগে একটু জানুন। ঠিক আছে, আমরা যে চার্ট দিকে ট্রেডিং করি, আমাদের সামনে যে সব চার্ট আমরা দেখি, যে উঠানামা করে ক্যান্ডেল, এগুলো হচ্ছে এইসব দেখে যে ট্রেডিং করি, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে পড়ে, যে ক্যান্ডেল স্টিক ট্রেড, এসব টেকনিক্যাল অ্যানালাইসিস। কিন্তু মার্কেট আসলে কেন ওঠানামা করে, কোন শক্তি মার্কেটকে নিয়ন্ত্রণ করে, এই প্রশ্নের উত্তর আছে কিন্তু কেবলই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মতো। এবং এটা জানতে হলে আপনাকে এই টপিকগুলো, নিচের এই টপিকগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। তো এই প্রশ্নের উত্তর আছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এই যে ইন্টারেস্ট রেট, তারপরে জিডিপি, ইনফ্লেশন ও জব ডেটা, তারপরে সেন্ট্রাল ব্যাংক, পলিটিক্যাল ইভেন্ট, এগুলোর মধ্যে। ঠিক আছে, সো গাইস আমরা আজকে ভিডিওতে এই সব জিনিস নিয়ে ঘাটাঘাটি করব, এবং এই সকল বিস্তারিত আপনারা আজকে বুঝতে পারবেন কেন কেন এটা হয়, কেন ওইটা হয়, এটা বাড়লে কেন এটা হয়। সরি গাইস। ওকে, সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে এবং লাস্টে আরেকটা যে মেইন জিনিস, সেটা হচ্ছে ইকোনমিক্যাল ক্যালেন্ডারের অথবা নিউজ ট্রেডিং কীভাবে করতে হয়, সেটা কিন্তু বেসিক, এইগুলো দেখার পর কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সো ফার্স্ট টপিক হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কী। সো প্রথমে বুঝি যে জিনিসটা কি। ধরুন আপনি একটা দোকানে কিনতে চান, ঠিক আছে, মনে করেন আপনি একটা দোকান কিনতে যাচ্ছেন। এখন এই যে দোকানটা, ভাই আপনি কি দেখে কিনবেন? আপনি কি দোকানের স্ট্রাকচার ভালো এই জন্য কিনবেন, নাকি দোকানের রং করা ভালো এগুলো দেখে কিনবেন? এগুলো তো দেখে কিনবেন না, তাই না? আপনি দেখবেন যে দোকানে কতটা বিক্রি হয়, লাভ কতটুকু, ভাড়া কত, আপনার এলাকার অবস্থান কীরকম, এই সকল দেখেই আপনি কিন্তু দোকানটা কিনবেন, তাই না? সো ঠিক এইভাবেই, মানে ঠিক এইরকম কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ঠিক আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু একটা দেশ, কোম্পানি আসল অর্থনৈতিক অবস্থা দেখে বোঝা যায় তার কারেন্সি বা স্টকের দাম কোন দিকে যাবে। আপনি এটা কিনা ঠিক হবে, নাকি আপনার এটা আপনি অ্যাভয়েড করা দরকার। এইসব কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। সহজ কথায় বলা হয় যে চার্ট বলে কোথায় যাচ্ছে, আর ফান্ডামেন্টাল বলে কেন যাচ্ছে। ওকে, সো ফরেক্স মার্কেটে যদি আপনি মনে করেন ইউরো ইউএসডিতে ট্রেড করতে যাচ্ছেন, ঠিক আছে। সো এখন আপনি যদি ইউরো ইউএসডিতে ট্রেড করতে চান, তাহলে কিন্তু আপনার আমেরিকা বা ইউরোপের অর্থনৈতিক খবর কিন্তু আপনার মার্কেটকে সরাসরি প্রভাব করবে। সো অবশ্যই এইসব কারেন্সি পেয়ারে ট্রেড করার আগে আপনার সেই দেশের সম্পর্কে অবশ্যই খোঁজখবর নেওয়া লাগবে, সে দেশের অর্থনৈতিক সম্পর্কে খোঁজখবর নেওয়া লাগবে। ঠিক আছে, সো এখন আমরা এই জিনিসগুলো দেখবো যে কীভাবে আমরা খোঁজখবর নেব, কোন জিনিসগুলো আপনারা দেখবো। সো ফার্স্ট যে জিনিস, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। সেন্ট্রাল ব্যাংক যে সুদে হারে দেশের ব্যাংকগুলোকে টাকা ধার দেয়, সেটাই হচ্ছে ইন্টারেস্ট রেট। তো সেন্ট্রাল ব্যাংক জিনিসটা যদি না বোঝেন, আমি বলি যেমন বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক কি, বাংলাদেশ ব্যাংক, ঠিক এই দেশের এবং প্রত্যেকটা দেশে এরকম সেন্ট্রাল ব্যাংকগুলো থাকে। সেগুলো সেন্ট্রাল ব্যাংকগুলো যে সুদের হারে দেশের ব্যাংকগুলো, যেমন সেন্ট্রাল ব্যাংক, যে দেশের বাকি আরও কিন্তু অন্যান্য ব্যাংক আছে, যেমন কিছু নাম বলি, সোনালী ব্যাংক, ব্যাংক, তারপরে কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক, এরকম এইসব ব্যাংকগুলোকে যে সুদের হারে টাকা ধার দেয়, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। এবং আমেরিকাকে এটা বলা হয় ফেড ফান্ড রেট। ঠিক আছে, সো এখন এই জিনিসটা, এখন আপনি বললেন ভাই বুঝতে পারছি জিনিসটা, আমি ছোটবেলা থেকে এটা পড়ছি। সো এটা বাদ দেন, এখন এর প্রভাব কীভাবে পড়বে। সো জিনিসটা দেখুন, যদি দেশের ইন্টারেস্ট রেট বাড়ে, তাহলে ব্যাংকে টাকা রাখলে বেশি মুনাফা পাওয়া যাবে। সো মনে করেন ইন্টারেস্ট রেট বাড়ছে, এবং আপনি মনে করেন কৃষি ব্যাংকে টাকা ইন্টারেস্ট রেট কিন্তু বেড়ে আগে হয়েছে, যেখানে 4-5% ছিল, সেখানে কিন্তু 10% কিন্তু বাড়ছে। মানে বুঝতে পারছেন, হিউজ কিন্তু 10% মানে হিউজ। ঠিক, আমি একটা এক্সাম্পল দিলাম। সো এখন কি হবে, ব্যাংকে কিন্তু টাকা রাখলে, এখন আপনি যদি কৃষি ব্যাংকে তাহলে টাকা রাখেন, আপনি কিন্তু এখান থেকে মুনাফা অনেক পাবেন। আপনি প্রতি লাখে বছরে যদি 10% পান, দেখেন আপনি হিসাব করেন কত দাঁড়ায়, তো অনেক পাবেন। তারপরে এখানে তাহলে কি হবে, তাহলে হবে কি, বিদেশি যে বিনিয়োগকারীরা আছে, তারাও কিন্তু এই সেম জিনিসটা করবে এবং এই ব্যাংকে টাকা রাখবে। তার ফলে কি হবে, দেশের অর্থনৈতিক চাহিদা কিন্তু, এই যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক যে চাহিদা, এটা কিন্তু ইনক্রিজ হতে থাকবে। ঠিক আছে, ফলে দেশের মানে যে অর্থনীতি, সেটাও কিন্তু মানে খুবই শক্তিশালী হতে থাকবে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝছেন। এবং ইন্টারেস্ট রেট কমলে ঠিক বিপরীত হবে। যেমন ব্যাংকে টাকা রাখলে কম মুনাফা হবে, যেখানে কৃষি ব্যাংকে 10% ছিল, সেখান থেকে 5% মনে করেন নেমে গেল। তাহলে কি হবে, বিদেশি বিনিয়োগকারীরা দেখবে কি, যে আরে এত 5% কমে আছে, তাহলে অন্যান্য দেশ খুঁজবে যে আরও অন্য কোন দেশে এরকম ইন্টারেস্ট ভালো আছে এবং কোন দেশে সুদ বেশি দিচ্ছে। তারা করবে কি, যে টুক করে এই টাকাটা এখান থেকে উইথড্র করে অন্য দেশের যেরকম, যে তারা ইন্টারেস্ট রেট বেশি, সেই দেশে ইনভেস্ট করবে। এবং তার ফলে হবে কি, বিনিয়োগকারী অন্য দেশে চলে যাবে এবং দেশের অর্থনীতি আবার সেম লেভেলে, মানে ডাউনের দিকে আসতে থাকবে। এইটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট রেটের কাহিনী। সো জিনিসটা আপনি বুঝতে পারছেন। সো এখানে একটা বাস্তব উদাহরণ দিই, সেটা হচ্ছে 2022-23 সালে ইউএস ফেডারেল রিজার্ভ বারবার ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। বুঝতে পারছেন, ইউএস ফেডারেল রিজার্ভ, এটা হচ্ছে আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের যেটা ফেডারেল রিজার্ভ, ওইটা
বাড়িয়েছে, তার ফলে কি হয়েছিল, ডলার কিন্তু অনেক শক্তিশালী হয়ে গেছিল এবং অনেক শক্তিশালী হয়ে গেছিল। সো ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে একটা জিনিস মনে রাখুন, কারেন্সি কিন্তু বাড়বে এবং ইন্টারেস্ট রেট কমলে কারেন্সি দুর্বল হবে। ঠিক আছে? সো ইন্টারেস্ট রেট বা সুদের হার যদি বাড়ে, আমি আবারও বলি, দেশের কারেন্সি বা শক্তিশালী হবে এবং কমলে দেশের কারেন্সি দুর্বল থাকবে। এটা হচ্ছে সিম্পল একটা হিসাব। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে জিডিপি। সো জিডিপি কি? এটি দেশে এক বছরে যত পণ্য তৈরি করে, মানে একটা দেশ এক বছরে যত পণ্য তৈরি করে এবং সেবা দেয়, তার মোট মূল্যই হচ্ছে জিডিপি। এটা দেশের অর্থনৈতিক রিপোর্ট কার্ড বলতে পারেন। এটার মানে জিডিপি মেইন ফর্ম হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে? এটা আমি জানি, এটা সবাই জানেন, তারপরে বলে রাখলাম, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে? সো ধরুন বাংলাদেশে এক বছরে পোশাক, তারপরে পোশাক কত বেচলো, ধান উৎপাদন কীরকম করলো, তারপরে কীরকম ভালো সার্ভিস দিল, এই সব মিলিয়ে যত টাকা হলো, সেটা হচ্ছে মানে বাংলাদেশের জিডিপি। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো জিডিপি মার্কেটে কীভাবে প্রভাব করে এই জিনিসটা আমাদের জানা দরকার। সো মার্কেটে যদি জিডিপি বাড়ে তাহলে দেশের অর্থনীতি তার মানে ভালো চলছে। ভালো চললে দেশের একটা দেশের অর্থনীতি যদি ভালো চলে তাহলে সেই দেশের বন্ড বা রিজার্ভ ব্যাংকে ব্যাংকে টাকা রাখবে মানুষ, বা বিভিন্ন দেশে ব্যাংকের যে বিভিন্ন কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করবে, ইনভেস্ট করতে আসবে বিদেশি বিনিয়োগকারীরা, কারণ দেশে আমাদের জিডিপি ভালো। ঠিক আছে? সো তার ফলে কী হবে, আমাদের দেশে যদি বাইরের থেকে বিনিয়োগ আসে তাহলে দেশের কারেন্সি কিন্তু শক্তিশালী হবে এবং স্টক মার্কেট কিন্তু আপনার আপের দিকে যাবে বা বুলিশ হবে। সো এটা হচ্ছে জিডিপি বাড়লে, এটা একটা বেসিক নলেজ। এবং জিডিপি নেগেটিভ যদি হয় তাহলে সেম, অর্থনীতি দুর্বল হয়ে পড়বে এবং বিনিয়োগকারীরা আমাদের দেশ থেকে অন্য চলে যাবে এবং তাদের টাকা উইথড্র করে নেবে এবং যার ফলে আমাদের কারেন্সি কিন্তু আবারও দুর্বল হয়ে যাবে। ঠিক আছে? মানে এইটা হচ্ছে জিডিপির একটা উদাহরণ আমি দিলাম। সো জিডিপি মানে হচ্ছে পুরো যে আমাদের দেশ, তার যে পুরো বছরে যে রিপোর্টটা, সেটার উপর কিন্তু সব ডিপেন্ড করবে। সো এটা কিন্তু মার্কেটে খুবই একটা বড় ইমপ্যাক্ট ফেলে। সো এখন একটা কথা হচ্ছে, 2 কোয়ার্টারে পরপর যদি জিডিপি নেগেটিভ যদি হয়, এটাকে বলে রেসিশন। ঠিক আছে? সো 2 কোয়ার্টারে কেমন আমি বলি, যেমন এটা জিডিপি সাধারণত প্রতি 3 মাস, এটা হ্যাঁ, প্রতি 3 মাসে আপনার 3 মান্থ যদি 3 মাসে আপনার ডাটা প্রকাশ করে, তার মানে পরপর যদি 6 মাস, 3-3-6 দুইবার যদি মার্কেটের জিডিপি খারাপ আসে, তাহলে কিন্তু সে দেশ থেকে মানুষ, বিনিয়োগকারীরা কিন্তু মানে চলে যেতে পারে, অথবা দেশের কারেন্সি কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। সো এটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সো যাই হোক, জিডিপি যদি ভালো আসে, সো এখন এটা কীভাবে কাজ করে, জিডিপি যদি ভালো আসে কোনো দেশে, তাহলে সেই দেশে আমরা ইন্টারেস্ট বাইং দিকে ইন্টারেস্ট হব, এবং জিডিপির যদি নেগেটিভ আসে তাহলে আমরা অবশ্যই সেখানে সেলিং দিকে ইন্টারেস্ট হব। এটা হচ্ছে জিডিপির মেইন জিনিস। আরেকটা মেইন জিনিস সেটা হচ্ছে ইনফ্লেশন। সো ইনফ্লেশন কি? পণ্যের দাম যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখনই কিন্তু ইনফ্লেশন হয়, এটা বোঝা যায়। যেমন আমি একটা জিনিস দিই, এক কথায় ইনফ্লেশন হচ্ছে মুদ্রা মূল্যস্ফীতি। এই জিনিসটা হয়তো আপনারা শুনছেন যে একটা দেশে হঠাৎ করে সব প্রাইস বেড়ে গেছে, হঠাৎ করে টাকার মান অনেক কমে গেছে, যার ফলে মানুষ 1 লাখ 2 লাখ টাকা নিয়ে বাজার করতে বেরোইছে, এরকম কিন্তু এই জিনিসটা কিন্তু মূল্যস্ফীতির কথা কিন্তু আপনারা শুনছেন। সো এই জিনিসটা হচ্ছে ইনফ্লেশন। সো আমি একটা যে উদাহরণ দিই, মনে করেন কোনো পণ্যের দাম ধীরে ধীরে যদি বাড়তে থাকে, মনে করেন 100 টাকার প্রোডাক্ট আগে আমরা কিনতাম, সেখানে সেই প্রোডাক্টটা হয়ে গেছে 120 টাকা। এটা হচ্ছে ইনফ্লেশন। ওকে? সো ইনফ্লেশন কীভাবে মাপা হয়? এটা সবচেয়ে মাপা হয় দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে ইনফ্লেশন, একটা দুইটা হচ্ছে সিপিআই। ওকে? আর একটা হচ্ছে পিপিআই। সো আমি গাইস 100% শিওর আপনারা এই জিনিস হয়তো শুনছেন, যারা নিউজ ট্রেডিং করেন বা নিউজের সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন, তারা কিন্তু হয়তো এটা শুনছেন। যদি নাও শুনে থাকেন কোনো ব্যাপার না, আজকে এটা কিন্তু ফুল আলোচনা করব। তো সিপিআই মানে হলো কনজিউমার প্রাইস ইন্ডেক্স, মানে সাধারণ মানুষের ক্রয় পণ্যের দাম, এবং পিপি হচ্ছে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স বা কারখানা উৎপাদন খরচ। ওকে? সো এখন ইনফ্লেশন ও ইন্টারেস্ট রেটের সম্পর্ক আছে, এই দুইটা কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। সো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শোনেন। ইনফ্লেশন বেশি হলে সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়ায়। ঠিক আছে? ইনফ্লেশন যদি বেশি হয়, আবার বুঝেন, যে সেন্ট্রাল ব্যাংকের উপরে আলোচনা করলাম, সেন্ট্রাল ব্যাংকের ইন্টারেস্ট রেট কিন্তু বাড়ায় যাতে মানুষ কম খরচ করে এবং দাম কমে। এই কারণে কিন্তু সিপিআই ডাটা বের হলে মার্কেটে বড় মুভমেন্ট হয়। ওকে? সো মেইন কথা হচ্ছে, ইনফ্লেশন যদি বেশি হয় এবং রেটও যদি বাড়ে, মানে সেন্ট্রাল ব্যাংক যদি রেটও যদি বাড়ায়, তাহলে কারেন্সি কিন্তু শক্তিশালী হতে পারে, মানে আমরা বুলিশের দিকে যাইতে পারি। এবং ইনফ্লেশন যদি কম হয় এবং ইন্টারেস্ট রেটও যদি সাথে নেগেটিভ হয়, তাহলে কিন্তু কারেন্সি দুর্বল হয়। ঠিক আছে? কিন্তু গাইস এইটা কিন্তু পিপিআই সিপিআই এটা খুবই খুবই কিন্তু এফেক্টিভ, মানে মার্কেটে হাই স্টার নিউজ বলতে পারেন। ওকে? সো এই জিনিস সম্পর্কে আমরা নিউজ ট্রেডিংয়ে যখন যাব তখন আমরা এই জিনিসটা আরও বিস্তারিত জানবো। ওকে? একটা ইম্পর্ট্যান্ট নিউজ সেগমেন্ট, সেটা হচ্ছে জব ডাটা।
বা কর্মসংস্থান। এখন জব ডাটা আমি এখানে এনএফপি, নন ফার্ম পেরোলের কথাই বা আমেরিকার এটাই কেন উল্লেখ করলাম, আমি কেন বাংলাদেশের কথা বললাম না? তো গাইজ এই সব জিনিস আমি জানি এরকম কোশ্চেন আসতেছে। সো সবার আগে আমরা জানি যে এটা কি। সো মানুষের চাকরি থাকলে তারা খরচ করে, ব্যবসা চলে, অর্থনীতি চলে। তাই জব ডেটা কিন্তু এই জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু চাকরি না থাকলে কিন্তু ব্যবসা হবে না, আপনার ব্যবসা হবে না, তো যার ফলে আপনার অর্থনীতি আপনার দুর্বল হয়ে যাবে। ঠিক আছে? সো এইসব কারণে জব ডেটা এত ইম্পর্টেন্ট। ওকে, সো এখন প্রতি মাসে প্রথম শুক্রবারে এই যে এনএফপি প্রকাশিত হয়, এবং এটা রিপোর্ট বের হলে মার্কেট কিন্তু বড় একটা মুভ আসে। এবং এখানে কৃষি বাদে মোট কতজন মানুষ চাকরি পেয়েছে এটা কিন্তু এনএফপির মতো সেটা আয়ত্তভুক্ত থাকে। মানে কৃষকদের এখানে কিন্তু আইডেন্টিফাই মানে গুণা হয় না, কৃষক বাদে অন্যান্য মানুষদের কিন্তু এটা ধরা হয়, সেই হিসেবে কিন্তু এনএফপি নিউজটা আসে। এবং কেন আমরা এনএফপি ব্যাপারেই জানবো, কেন অন্য দেশের ব্যাপারে জানবো না? তার মেইন কারণ হচ্ছে গাইস, আমরা কিন্তু ট্রেড করি বিভিন্ন মেজর মার্কেট, যেমন ইউরো ইউএসডি, তারপরে এক্সি ইউএসডি, ইউরো জেপিওয়াই। মানে দেখেন আমেরিকায় কিন্তু আমরা মেজরই কিন্তু আমেরিকার পেয়ারের সাথে রিলেটেড পেয়ারগুলোই ট্রেড করি, যার ফলে এনএফপির প্রভাবটা সব মার্কেটেই কিন্তু পড়ে। ঠিক আছে? এই জন্য এনএফপি বা নন ফার্ম পেরোলের ব্যাপারে আমরা কথা বলতেছি। সো আনএমপ্লয় রেন্ট, এনএফপি তো এটা আনএমপ্লয় রেন্ট বিবেচনা করে, আনএমপ্লয়মেন্ট রেট, সরি সরি গাইস প্রোনাউন্সিয়েশনটা ভুল ছিল। আনএমপ্লয় রেট যদি মানে বেকারত্বের হার, এটা কমলে ভালো, বাড়লে খারাপ। ওকে, সো জিনিসটা বুঝেন। মনে করেন এনএফপি যদি আসার থেকে বা আগের থেকে এক্সপেকটেশন যা ছিল তার থেকে যদি বেশি থাকে, তাহলে কি হবে? আহ, মানে মানে মানুষের চাকরি, বেকারত্বের হার বেড়ে গেছে, বেকারত্বের হার বাড়লে কি হবে? জব কমে যাবে, যার ফলে মানুষের কিন্তু টাকার দাম, টাকা ইউএসডি কিন্তু শক্তিশালী হবে। তো এনএফপি যদি মনে করেন এক্সপেকটেশন থেকে বেশি আসে, তাহলে ইউএসডি কিন্তু আপনার শক্তিশালী হবে। এবং এনএফপি যদি তার এক্সপেকটেশনের থেকে যদি কম আসে, তাহলে কিন্তু ইউএসডি দুর্বল হবে। মানে আনএমপ্লয়মেন্ট বাড়লে কিন্তু ঝামেলা আছে। ঠিক আছে? সো এটা হচ্ছে মেন কথা। সো এটা যখন এনএফপি রিপোর্ট ভালো আসে, তখন ইউএসডি জেপিওয়াই, ইউরো এসডি 100-200 পিপস বা তারও উপরে কিন্তু আপনার কয়েক মিনিটে কিন্তু মুভমেন্ট আসতে পারে। এটা কিন্তু সবচেয়ে বড় একটা ইভেন্ট মার্কেটে। সো এই জিনিসটা মাথায় রাখেন। এখন আমরা যে সেন্ট্রাল ব্যাংক নিয়ে এত উপরে কথা বললাম, সেন্ট্রাল ব্যাংক যে ইন্টারেস্ট রেট দেয়, সব কিছু দেয়। সো আমরা একটু সেন্ট্রাল ব্যাংক নিয়ে জানি কথা বলবো। সেন্ট্রাল ব্যাংক হলো দেশের সর্বোচ্চ অর্থনৈতিক কর্তৃপক্ষ। ঠিক আছে? যারা পুরো দেশকে, দেশের অর্থনীতিকে নাড়াচাড়া করে। যেমন বাংলাদেশে যেমন বাংলাদেশ ব্যাংক, এটা হচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে? এরাই কিন্তু ইন্টারেস্ট রেট কত হবে, কত টাকা ছাপানো হবে, মানে দেশে কত টাকা ছাপানো হবে, এইসব কিন্তু এরাই কিন্তু সিদ্ধান্ত নেয়। মানে বিশ্বের প্রধান মানে সেন্ট্রাল ব্যাংক কিছু কিছু, যেমন ফেডারেল রিজার্ভ বা ফেড, এটা আমেরিকার। এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এটা ইউরোপের। ব্যাংক অফ ইংল্যান্ড, এটা হচ্ছে ব্রিটিশের। তার ব্যাংক অফ জাপান, এটা হচ্ছে জাপানের। সো এটা কিন্তু এই চারটা যে ব্যাংক উল্লেখ করলাম, এইগুলো কিন্তু খুবই খুবই এইগুলো ডাটা যখন আসে তখন কিন্তু মার্কেটে হিউজ ইফেক্ট ফেলে। কারণ মার্কেটে প্রায় অধিকাংশ মেজর পেয়ার বা যেগুলো বড় বড় পেয়ার ট্রেড হয়, তারা কিন্তু এই চারটা ব্যাংকের আন্ডারেই আসে। ঠিক আছে? যখন এই ইন্টারেস্ট ব্যাংকগুলো কোনো ডাটা প্রকাশ করে, তখন কিন্তু মার্কেটে হিউজ মুভ আসবে, এটা কিন্তু স্বাভাবিক। সো এই জন্য এই চারটা ব্যাংকের, যে কোনো চারটা ব্যাংক, এই সব ব্যাংকে আপনি মার্কেট অনুযায়ী, যেমন আপনি যদি এখন ইউএসডি রিলেটেড ট্রেড করেন, ইউএসডি জেপিওয়াই, তাহলে আপনার ইউএসডি ফেডারেল রিজার্ভ ব্যাংক ধারণা থাকতে হবে, সরি নিউজ সম্পর্কে সচেতন থাকতে হবে, এবং জাপান সম্পর্কে সচেতন থাকতে হবে। মানে জিনিসটা এরকম। আশা করি বুঝতে পারছেন। মেইন আরেকটা টপিক, সেটা হচ্ছে আমাদের লাস্ট টপিকে প্রায় চলে আসে, সেটা হচ্ছে পলিটিক্যাল ইভেন্ট। সো গাইস, এইটার আমি একটা সোজা উদাহরণ দিই। আহ, রাজনীতি সরাসরি অর্থনীতিকে প্রভাব করে, আর অর্থনীতি মার্কেটকে। এই জিনিসটা বুঝুন। রাজনীতি কিন্তু ডাইরেক্ট আপনার যে দেশের ইকোনমিক, সেটাই কিন্তু ইফেক্ট ফেলে, এবং ইকোনমিক আর অর্থনীতি মার্কেটকে। ঠিক আছে? সো জিনিসটা কিন্তু একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন নির্বাচন হলে কি হয়? এখন মনে করেন যে বাংলাদেশে মনে করেন আওয়ামী লীগ বিএনপি দুইটা মেজর পার্টি ছিল, এখন বিএনপি অবশ্যই ক্ষমতায় আসছে। এখন মনে করেন যে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের অনেক বড় বড় প্রতিষ্ঠান ছিল, অনেক কোম্পানি ছিল, সেগুলো কিন্তু আগে ইনভেস্টমেন্ট বা ভালো ছিল। কিন্তু এখন নির্বাচনের পরে হয়েছে কি, যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, বিএনপি নতুন সরকার গঠন করছে। তার ফলে হয়েছে কি, যে আওয়ামী লীগের ওই যে কোম্পানিগুলোর যে শেয়ার, তার প্রাইস কিন্তু কমে গেছে। জিনিসটা বুঝলেন? ওই মানে কোম্পানির প্রায় শেয়ার মার্কেটেই কিন্তু প্রায় কোলাপস হয়ে গেছে। এবং এখন বিএনপির প্রতিষ্ঠানগুলো কিন্তু বা প্রতিষ্ঠানগুলোই কিন্তু তারা এখন ইনভেস্ট করতেছে মানুষজন। সো এটা হচ্ছে মানে এরকম জাস্ট একটা উদাহরণ আমি দিলাম। এইভাবে কিন্তু ইলেকশনটা মার্কেটে অনেক ওঠানামার কারণ হয়ে দাঁড়ায়। আরেকটা হচ্ছে যুদ্ধ। সো দেখেন বাংলাদেশে এখন বর্তমানে কিন্তু বড় বড় যুদ্ধ, সরি সরি বাংলাদেশ না, পুরো বিশ্বের কথাই বলি, যেমন সরি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, তারপরে ইরানের ইসরায়েলের সাথে, আমেরিকার সাথে যুদ্ধ চলতেছে। এখন এর ফলে হচ্ছে কি, এর ফলে হচ্ছে অয়েলের দাম, গোল্ডের দাম, ইউরো, সবগুলো মানে এলোমেলো হয়ে গেছে, মানে হাই ভলিটিলিটি।
মানে দেখতে পাচ্ছেন আপনারা, এইটা কিন্তু এইভাবে মার্কেটে প্রভাবিত করে। আর এটা হচ্ছে ট্রেড ওয়ার মানে ট্যারিফ ওয়ার যারা বলে, সেটা হচ্ছে আমেরিকা, চীন। কিন্তু আমরা কিন্তু অনেক এক দুই মাস আগে দেখছি যে ট্রাম্প কিন্তু প্রত্যেকটা দেশের উপর ট্যারিফ লাগাইছে। ইভেন ওরা কিন্তু চায়নার উপরে কিন্তু আমরা দেখছি যে 100% ট্যারিফও কিন্তু লাগাইছে। তার ফলে এরকম ট্যারিফ লাগানো যদি লাগাইতে থাকে, সেটা কিন্তু শেয়ার বাজারে অনেক প্রভাব পড়ছিল, বা বিটকয়েনের দাম কিন্তু অনেক ওঠানামা করছিল, বিভিন্ন গোল্ডে কিন্তু প্রভাব পড়ছিল। সো এইসব কিন্তু মার্কেটে এইসব জিনিসগুলো অনেক প্রভাব ফেলে। সো এই জন্য পলিটিক্যাল ইভেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো গাইস, এখন আমরা চলে এসেছি লাস্ট পর্যায়ে সেটা হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডার দেখা, বা কীভাবে নিউজ ট্রেডিং করে এই জিনিসগুলো ব্যবহার করে। ঠিক আছে, তো আমি আবারও বলতেছি, এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন, আপনার মাথায় যদি না ঢুকে, তা আপনি আরেকবার ভিডিওটা দেখেন। একবার দেখলে কিছু বুঝবেন না, যদি নোট করেন তাহলে তো আরও ভালো। সো এইগুলো যদি আপনি বুঝে থাকেন, তাহলে ভাই আপনি ইকোনমিক্যাল ক্যালেন্ডার একবার দেখলেই বুঝতে পারবেন যে মার্কেটে কী হবে কি না হবে। এখন আমি একটা কথা বলি, অনেকে একটা মার্কেটটা দেখেন বাটপারি চলে, বিশেষ করে বাংলাদেশের কথাই বলতেছি। সেটা হচ্ছে অনেকে নিউজে ডাইরেক্ট 100% শিওর শর্ট সিগন্যাল দেয়, দেখি অনেক জায়গায়। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা ভাই ট্রাফিক ভাই পড়তে যায় না দয়া করে, কারণ নিউজে 100% বলে কিছু হয় না। হ্যাঁ, যদি ইনসাইড ট্রেডিং হয়, কিন্তু ওইটা ভাই খুবই রেয়ার। ঠিক আছে, আর আমি এটা জানি যে বাংলাদেশে বা কোনো দেশে এটা খুবই রেয়ার যে আপনার এটা বলবে ইনসাইডিং ট্রেডিং এর নিউজ জানা আছে তাতে, এটা খুবই রেয়ার। থাকলেও থাকতে পারে সেটা 0.001%। ওকে, সো এই কারো কথায় বা কারোর কথায় নাচে, বা কোনো গ্রুপ ওনারে কারো কথায় নাচে, ইভেন আমারও না, যে ভাই বললো যে আজকে এনএফপির ডাটা পজিটিভ আসবে বা নেগেটিভ আসবে, 100% কেউ বলতে পারে না ভাই, এটা 50-50 চান্স করে। এই জন্য অনেকে কিন্তু নিউজ ট্রেডিং করতে মানে নিউজ ট্রেডিংকে গ্যাম্বলিং বলে থাকে। ঠিক আছে, সো গাইস, নিউজ ট্রেডিং কীভাবে প্রপার ওয়েতে করতে হয় সব কিন্তু আমরা আগের পরবর্তী ভিডিওতে জানবো গাইস। এখন আপনি জাস্ট জানেন যে কীভাবে নিউজ ট্রেডিং করে মানুষ, এই জিনিসটা দেখেন। ওকে, সো নিউজ ট্রেডিং করতে গেলে ফার্স্ট অফ অল কিছু জিনিস লাগে। একটা ওয়েবসাইটে আপনি যাইতে পারেন, আমি যেটা রেকমেন্ড করবো, লিঙ্কও দিয়ে দেবো, সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। সো গাইস, আপনি যদি এরকম সার্চ দেন ফরেক্স ফ্যাক্টরি, এরকম আপনার ফার্স্টে এই পেজে নিয়ে আসবে। সো এই পেজে আসার পরে আপনি উপরে এই যে, হ্যাঁ, উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডার লেখা। সো এই ক্যালেন্ডারে আপনি ক্লিক করবেন। ওকে, সো ওয়েট, সো আপনি ক্যালেন্ডারে ক্লিক করে দিবেন। আবে কি হচ্ছে? ওকে, সো আপনি ক্যালেন্ডারে ক্লিক করবেন। ক্যালেন্ডারে আসার পরে আপনি দেখতে পাবেন যে এখানে এখানে টাইম অপশন আছে, আর এটা আছে ফিল্টার অপশন। তো ফিল্টার অপশন কোথায় আমি একটু দেখাই, বোঝা যাচ্ছে না হয়তো। এই যে, উপরে দেখেন একটা ফিল্টার অপশন, আর এইখানে দেখেন একটা টাইম অপশন। ঠিক আছে, ফিল্টার অপশনে যে আপনারা এই যে তিনটা যে ফিল্টার, এটা জাস্ট আনটিক করে দিবেন। এটা হচ্ছে একদম লো, মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে সবচেয়ে হাই, মানে হাই ইম্প্যাক্ট রেটটা জাস্ট বাদে বাকিগুলো করে দিবেন, এবং অ্যাপ্লাই ডিফল্ট রেটে ক্লিক করে দিবেন। তারপরে আপনি নিউজে এতে চলে আসবেন। আসার পরে আপনার দেখতে পারবেন তারিখ অনুযায়ী, এটা কিন্তু এখন পুরো এক সপ্তাহে দেখাচ্ছে। সো আজকে কত তারিখ? আজকে হচ্ছে 20 তারিখ। সো আমি আজকেরটা দেখতে যাই। সো আমি এখানে ক্লিক করে দিলাম। সো আজকে কিন্তু কোনো হাই ইম্প্যাক্ট নিউজ নাই। সো আমি একটু আগামীকাল যদি যাই 19 তারিখে, সো 19 তারিখে দেখি, ও ভাই সাব, 19 তারিখে দেখুন কতগুলো নিউজ ছিল। ওকে, সো আমরা এখন এই নিউজ কিভাবে প্রেডিকশন করে আমরা এইটা দেখবো। ঠিক আছে, প্রেডিকশনের কথা বলতেছি ভাই, আমি জিনিসটা বুঝছেন, নিউজ প্রেডিকশন করে কীভাবে। তাই মানে ভাই এটা দেখার পরে আপনি আবার 100% শিওর শট দিতে যায় না, যে সব অ্যাকাউন্ট আবার শেষ করতে যায় না, কারণ এটা একটা গ্যাম্বলিং টাইপের, কারণ কেউ জানে না মার্কেটে কী হবে। ঠিক আছে, সো আনএমপ্লয়মেন্ট রেট আমরা এইটা আসি। ঠিক আছে, যেমন দেখেন এটা এখানে 6টা বাজে, আপনি দেখতে পাচ্ছেন এখানে টাইম, এখানে কিন্তু আপনি টাইম দেওয়া আছে, টাইম দেখতে পাবেন। তারপরে এখানে দেখেন আপনি কোন দেশে, দেখুন এটা হচ্ছে এইউডি। সো এইউডি এর মানে কি? মানে হচ্ছে যে অস্ট্রেলিয়ান। এখন আপনি যদি এইউডি ইউএসডিতে ট্রেড করে থাকেন, তাহলে এর এর প্রভাব কিন্তু সকল, মানে ইউএসডি এইউডি রিলেটেড সকল পেয়ারে কিন্তু এই নিউজের ইম্প্যাক্টটা পড়বে। ঠিক আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এটা। ওকে, সো এখানে আনএমপ্লয়মেন্ট রেট নিউজ আসছে, তারা যে বেকারত্বের হার কীরকম। সো আমরা কি শিখছি? আমরা দেখছি যে বেকারত্ব যদি বাড়ে, ঠিক আছে, সো মার্কেটে ক্ষেত্রে কিন্তু সেটা নেগেটিভ জিনিস। ওকে, সো এখানে কি আসছে আমরা যদি দেখি, সরি, এখানে আরেকটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে ডিটেলস, এটা হচ্ছে অ্যাকচুয়াল, ফরকাস্ট, প্রিভিয়াস। এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যাকচুয়ালটা কি? অ্যাকচুয়াল হচ্ছে যে মার্কেটের কারেন্ট ডাটা এখন অ্যাকচুয়াল কত আসছে সেটা। সো এখানে অ্যাকচুয়াল আছে 4.3%। ওকে, এবং ফরকাস্ট মানে কি? ফরকাস্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী। এখানে এরা ভবিষ্যৎবাণী করছিল যে 4.1% আসতে পারে। আর প্রিভিয়াস ছিল কত? প্রিভিয়াস ছিল হচ্ছে 1.10, মানে ভবিষ্যৎবাণী সেমই করছিল, কিন্তু অ্যাকচুয়াল আসছে কিন্তু 4.30। তার মানে জিনিসটা বুঝুন যে আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বাড়ছে। আগে ছিল 4.3%,
এখন কিন্তু 2% বাড়ছে। তাহলে একটা দেশে যদি বেকার বাড়ে তাহলে কি হবে, যে তারা চাকরি হারাবে, ব্যবসা করতে পারবে না এবং দেশের অর্থনীতি কিন্তু নিচের দিকে চলে যাবে। তার মানে কি হবে, তার মানে হবে কি, যে AUD USD আছে, মনে করেন AUD USD, আবে ওকে সরি গাইস, আমি একটা ভালো একটা পেজে নিয়ে যাই, আমি দেখাই। সো যদি হয় তাহলে কি হবে, ইউএসডি। সো এখন আমরা দেখছি আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু এখানে বাড়ছে। তার মানে কি হবে, AUD দুর্বল হয়ে গেছে, এবং AUD দুর্বল হয়ে গেছে এবং USD কিন্তু শক্তিশালী হয়ে যাবে এই পেয়ারের ক্ষেত্রে। তার মানে আপনি যদি এই পেয়ারে ট্রেড করে থাকেন তাহলে কিন্তু গ্রাফ কিন্তু এরকম নিচের দিকে যাওয়া শুরু করবে। কারণ গাইস AUD দুর্বল, কারণ আনএমপ্লয়মেন্ট রেট নেগেটিভ আসছে, সুতরাং মার্কেট কিন্তু বিয়ারিশ মুভমেন্ট কন্টিনিউ করবে বা বিয়ারিশ মুভমেন্ট দেখাবে আপনাকে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু নিউজ উপর মানুষ ট্রেডিংটা করে, আর এটা কিন্তু ভাই হয় একদম, মানে কি বলবো, এটা 100% হয় না, এটা 50-50 ভাই। কারণ আমি বললাম ভাই, কেউ কিন্তু সঠিকটা জানে না যে কোন ডেটা আসবে কি আসবে না, এই জিনিসটা বুঝে নেওয়া। আমি আবারও বলতেছি, তো দেখেন আমি বলি আর একটু দেখাই। সো মার্কেটের প্রিভিয়াস 4.1% ছিল বেকারত্বের হার অস্ট্রেলিয়াতে, এবং ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে এটা বেশি হবে না, কম হবে না, সেম থাকবে। ঠিক আছে, কিন্তু ভবিষ্যৎবাণী ফেল হয়েছে, বেকারত্বের হার অস্ট্রেলিয়াতে আরও 2% বাড়ছে। ঠিক আছে, সো বেকারত্বের হার বাড়লে দেশের যে ইকোনমি সেটা নেগেটিভ প্রভাব ফেলে, যার ফলে হয়েছে কি, অস্ট্রেলিয়ার ওই যে টাইমে সার্টেন টাইম যা দেখতে পাচ্ছেন, দেখছিলেন আমরা কত দেখছি, নিউজটা ছিল কয়টায়, এই যে 6টা 30-এ, 6টা 30-এ ক্যান্ডেলে আপনি হয়তো এইভাবে ওপেনিং দেখতে, এইভাবে আপনি দেখতে পাবেন ক্যান্ডেলটা হয়তো এইরকম বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, 50 60 70 80 পিপসের বা 100 200 পিপসের এরকম ক্যান্ডেল ক্রিয়েট করছে। ঠিক আছে, এইরকম দেখতে পাবেন। ঠিক আছে, এবং অন্যদিকে হবে কি, এই যে ইউএসডি পেয়ারে কিন্তু মার্কেটে আপ হবে এখন। মানে আমি জিনিসটা আবারও বুঝাই, মার্কেটের কোরিলেশনটা আপনাকে বুঝতে হবে ট্রেড করার আগে। এখন ওয়েট গাইস, ওয়েট ওয়েট, হবে। সো গাইস, জিনিসটা বুঝে, যেহেতু আনএমপ্লয়মেন্ট নেগেটিভ পজিটিভ আসছে, তার মানে অস্ট্রেলিয়ার পেয়ার কিন্তু ডাউনের দিকে গেছে। ঠিক আছে, ডাউনের দিকে যাবে। কিন্তু আপনি যদি সেই ক্ষেত্রে ইউএসডি ট্রেড করেন, ইউএসডি মার্কেটে ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন এটা হিউজ একটা বাইং ক্যান্ডেল। ঠিক আছে, কারণ গাইস একটা পেয়ার আরেকটার সাথে কোরিলেশনে অলওয়েজ চলে, আমরা জানি পেয়ার অলওয়েজ জোড়ায় জোড়ায় কেনে। আপনি একটা এটা কিনছেন, এটা বিক্রি করছেন, এটা কিনছেন, এটা বিক্রি সরি কিনছেন, এটা বিক্রি করছেন, এইভাবে আপনি তো ট্রেড করে থাকবেন মার্কেটে, তাই না? সো এখন জিনিসটা আবারও বুঝেন মনোযোগ দিয়ে, আপনি দেখছিলেন যে অস্ট্রেলিয়াতে যে আনএমপ্লয়মেন্ট ট্রেন্ড বাইরে গেছে, এবং 6:30টায় নিউজ আসছে। সো আপনি দেখতে পেলেন তখন মার্কেটে হিউজ একটা মানে বেয়ারিশ মুভমেন্ট কন্টিনিউ হয়েছে। কিন্তু সে অন্য ক্ষেত্রে আপনার বন্ধু, সে কিন্তু ইউএসডি মার্কেটে ট্রেড করতেছিল, ইউএসডি মার্কেটে, সে তখন দেখতে পাবে যে ইউএসডি চার্টে বা কিন্তু হিউজ বাইং আসছে। ঠিক আছে, সো এইভাবে জিনিসগুলো কাজ করে। সো মেইন কথা হচ্ছে একটা একটা পেয়ার আরেকটা পেয়ার অন্য পেয়ারের সাথে কানেক্টেড থাকে। একটা পেয়ারে আপনি যদি নেগেটিভ দেখেন, অন্য পেয়ারে এটা পজিটিভ দেখবেন, মানে যেটা কোরিলেশনে আছে সেটা আর কি। সো গাইস, এটা আর কীভাবে বোঝাবো আমি বুঝতে পারতেছি না। সো আমি আরেকবার শর্টকাটে বুঝাই, মার্কেট অলওয়েজ জোড়ায় জোড়ায় চলে, যেটা আপনি প্রথম ভিডিওতে দেখছেন। ওকে, সো যেহেতু মার্কেট একটা কোরিলেশন আছে, একটা আরেকটার সাথে সম্পর্ক আছে, সেক্ষেত্রে মার্কেটের যদি এইটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, এটা তখন নেগেটিভ হবে। ঠিক আছে, সো এইটাই যদি পজিটিভ নিউজ আসে, তাহলে এটা উপরে যাবে, এবং যদি এর অন্য উল্টো পেয়ার, যেমন ইউডি ইউএসডি, এর উল্টো হচ্ছে ইউএসডি ইউডি, তখন ইউডি ইউএসডিতে মার্কেট নেগেটিভ যাবে। মানে এইভাবে জিনিসটা আস্তে আস্তে কাজ করে। সো গাইস, এই জিনিসটা যদি না বুঝে থাকেন ভাই, ভিডিওটা কিন্তু 2 ঘন্টা টাইমে দেখেন, আমি আশা করি বুঝতে পারবেন। দেখেন প্রত্যেকটা নিউজে কিন্তু এইভাবে কাজ করে, এবং এইভাবে আপনি প্রত্যেকটা নিউজ এইভাবে আপনি নিজে নিজে এখন দেখতে পাবেন। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই। তো দেখতে পাচ্ছেন এইখানে আরেকটা বক্স, এই যে যেমন আমি একটু দেখাই, এই যে, সো আপনি এখানে লাইন করে দিবেন। ওকে, সো এটা হচ্ছে কারেন্ট বক্স চলতেছে। অ্যান্ড আমরা যদি দেখি, সো দেখেন কতটা আমেরিকা আনএমপ্লয়মেন্ট কতটা বেশি ছিল, এখন সেটা আস্তে আস্তে কমে আসছে, মানে দেশের জন্য ভালো ছিল, আবার বেড়ে গেছে এই নিউজে। সো এইভাবে এটা কাজ করতেছে। এখন আরেকটা ডিটেলস যদি আপনি যাইতে চান, তখন এই যে ডিটেলস বক্সে আসবেন, ডিটেলস বক্সে এখানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু পুরো ভালোভাবে এটা
আপনি সিনারিও পাবেন, ঠিক আছে? এবং এইখানেও কিন্তু আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন, ভালোভাবে লেখা আছে। ওকে, এই যে দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে। এবং এখানে দেখেন পুরো দেখেন ফেব্রুয়ারি 19 2026 অ্যাকচুয়াল 4.1%। জানুয়ারিতে কি আসছিল? জানুয়ারিতে কিন্তু 4.1% আসছিল। ডিসেম্বর 11 কি আসছিল? 4.3। তার মানে কি দেখেন, একটা জিনিস দেখেন যে বাড়ছিল কিন্তু, So, তাই না? বাড়ছিল, আবার কমছে, একই ছিল, এবং এইখানে আবার বাড়ছে, মানে সেম 4.3-তে আবার চলে আসছে। সো এইটা এইভাবে কাজ করে, এখান থেকে মানে বড়ভাবে আপনি ডিটেলসে দেখতে পাবেন। ওকে, সো গাইস, আমার মাথা ভাই ঘোরাচ্ছে সিরিয়াসলি, কারণ অনেকদিন পর ভিডিও বানাইতেছি, সো মাথা আমার ঘুরাইতেছে। সো যাই হোক, আপনারা যদি না বুঝে থাকেন ভাই, আমার ভাই কিচ্ছু করার নাই, আরেকবার একটু ভিডিওটা দেখেন, দেখে টেনে টেনে একটু দেখেন, মানে বুঝতে পারবেন। তারপরে যদি না বুঝেন ভাই, টেলিগ্রামে একটা মেসেজ দিয়ে, আমাদের টেলিগ্রামের লিঙ্ক তো নিচে দেওয়া আছে। ওকে, সো গাইস, আশা করি এই টপিকগুলো বুঝতে পারছেন। গাইস, বিশ্বাস করেন, এই টপিকগুলো যদি আপনি না বুঝেন বা না জেনে কিন্তু ট্রেডিং করতে যান, আপনি কিন্তু বিশালটা মারা খাবেন। বিকজ মার্কেট ফান্ডামেন্টালের উপরেও কিন্তু ডিপেন্ড করে। এখন একটা জিনিস আমি বুঝাই, আপনি গোল্ডে কিন্তু যে ওয়ারের জন্য বা সরি, আমি গোল্ডের উদাহরণ না দিই, আমি অয়েলের উদাহরণ দিই। অয়েলেরটা দেখেন, ওরা কিন্তু হরমুজ প্রণালীর যে জায়গা, ওইখান থেকে কিন্তু প্রত্যেকটা শিপ আটকায় রাখছে, প্রায় গিলে কিন্তু মানে অ্যাটাক দিচ্ছে। তার ফলে হচ্ছে কি, পুরো দেশে অয়েল সাপ্লাই কিন্তু কমে গেছে, এবং যার ফলে অয়েলের প্রাইস, ইউএস ক্রুড অয়েলের প্রাইস কিন্তু প্রায় আকাশ সমান হয়ে গেছে, ঠিক আছে? সো এইভাবে এখন জিনিসটা দেখেন, আপনি ইউএস অয়েলের টেকনিক্যাল বেসিসে ট্রেড করতেছেন সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে। সো এখন কি এটা হবে? না। আপনি যদি ফান্ডামেন্টাল যদি জানতেন যে এরকম যুদ্ধ চলতেছে, তার মানে আমার আর বায়াস এখন বুলিশ থাকা লাগবে, কারণ মার্কেট এখন আপের দিকে যাবে, কারণ পুরো দেশে ওয়ার্ল্ডের এখন খুবই ডিমান্ড, প্রচুর হাই। সো ডিমান্ড যেখানে হাই, সেখানে অবশ্যই মার্কেটে প্রাইস বাড়বে। সো এটা স্বাভাবিক। সো তখন আপনি সেই অনুযায়ী আপনি ফান্ডামেন্টাল প্লাস টেকনিক্যাল কাজে লাগায় মার্কেটে যখন ট্রেড প্লেস করলেন, তখনই আপনি ভালোভাবে এখান থেকে প্রফিট বুক করতে পারবেন। সো এইটা এইভাবে কাজ করে। প্রত্যেকটা জিনিস একটা অপরের সাথে কোরিলেশন আছে। সো গাইস, আমি আশা করি ভিডিওতে আপনাদের বুঝাইতে পারছি যে কোন জিনিস কীভাবে কাজ করে। আর এই টোটাল ইকোনমিক ক্যালেন্ডার বুঝতে গেলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সো এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখুন, অথবা অন্য জায়গায় এখন ইন্টারনেট আছে, আপনি সার্চও করতে পারেন। ওকে, সো গাইস, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো আমি আশা করি ভাই আপনারা ফান্ডামেন্টাল জিনিসটা একটু হলে বুঝছেন আগে থেকে। মানে এইটা আপনাদের মাথা থেকে চলে গেছে যে নিউজে কারোর সিগন্যাল দেখে সব ট্রেডিং ব্যালেন্স মানে ইউজ না করা ভালো, এই জিনিসটা হয়তো আপনারা বুঝতে পারছেন। সো যদি বুঝে থাকেন, খুবই ভালো লাগছে আমার ভাই, খুবই ভালো, আমি উপকৃত হলাম। আর যদি তারপরেও না বুঝেন, তারপরে যদি আপনি সিগন্যাল ব্লাইন্ডলি ফলো করতে থাকেন, কারণ নিউজ ট্রেডিংয়ের, কারণ নিউজ বাই গ্যাম্বলিংয়ের মতো 100% কেউ না, সবাই 50-50। ওকে, সো এইভাবে নিউজ ট্রেডিং করা হয়। অ্যান্ড সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড বাই বাই। ওকে।